আজ আমার নতুন কলেজের প্রথম দিন। শীতের সকালে রাস্তা দিয়ে কলেজের উদ্দেশ্যে হাঁটতেছি। আমার বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, তাই হেঁটে হেঁটে কলেজে যাইতেছি। শীতের দিনেও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে রাস্তার খাদগুলো ভরে গেছে, আর সারা রাস্তাতে কাদা জমে গেছে। বাচ্চা ছেলেদের মতো একটু একটু লাফ দিয়ে খাদগুলো পথ অতিক্রম করার মজাই আলাদা। তাই লাফ দিয়ে দিয়ে খাদগুলো পার হচ্ছি। হঠাৎ জোরে একটা গাড়ি এসে খাদের ওপর দিয়ে যাইতেই খাদে থাকা পানি ও কাদাগুলো এসে আমার শার্টে পড়ে। আমি জোরে চিল্লিয়ে বলতে থাকি, ওই গাড়িওয়ালা, তোরা দেখি গাড়ি চালাতে পারিস না, আমার শার্টের অবস্থা তো পুরোই খারাপ করে দিলি। গাড়ি পেলেই কি তোরা এরকম করিস? গাড়িতে থাকা কেউই আমার কথার কোনো উত্তর দিল না। ওরা নিজেদের মতো গাড়ি চালাতেই থাকে। আমি রাস্তার পাশের একটা টিউবওয়েলে গিয়ে শার্টটার কাদামগুলো মুছে আবার কলেজের দিকে যেতে লাগলাম। কলেজের গেটে এসে গেট দিয়ে ঢুকতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, এ ছেলে, তুমি কোথায় যাও? পিছনে ফিরতেই দেখি গেটের দারোয়ান। আমি ওনাকে বলতে লাগলাম, কলেজে এসেছি, এখন ভিতরে যাব। ভিতরে যাবে বললেই হলো? জানিস না শিক্ষক শিক্ষার্থীরা ছাড়া অন্য কাউকে ভিতরে ঢুকতে দেওয়া নিষেধ? কাকু, আমি এই কলেজের ছাত্র, নতুন ভর্তি হয়েছি। তুমি এই কলেজের ছাত্র দেখে তো মনে হচ্ছে না। তখনই প্রিন্সিপাল স্যার কলেজ থেকে একটু বাইরে বের হচ্ছিল। আমাকে দেখে বলতে লাগলো, কেমন আছো নাইম? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করো? দারোয়ান কাকু আমাকে ঢুকতে দিচ্ছিল না। কেন? আমাকে নাকি এই কলেজের ছাত্র মনে হচ্ছিল না, তাই। করিম চাচা, ওর নাম নাইম, অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। দারোয়ান কাকুকে উদ্দেশ্য করে এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেলেন। আমি কলেজের ভেতরে ঢুকে আমার ক্লাসের দিকে যাচ্ছি। একটা গাড়ি দেখে আমার চোখ আটকে যায়। এ তো সেই গাড়িটা, যে গাড়িটা আমার শার্টে কাদা দিয়েছিল। কিন্তু এই গাড়ি এখানে কি করে? হয়তো এই কলেজেরই কারো হবে। তাই ওইদিকে আর লক্ষ্য না দিয়ে আমি ক্লাসরুমে গিয়ে দেখি অনেক ছাত্রছাত্রী এসেছে। সবাই ফার্স্ট দুইটা বেঞ্চে ফাঁকা রেখে পেছনে বসেছে। আমি গিয়ে ফার্স্ট বেঞ্চটাতেই বসলাম। লক্ষ্য করলাম আমি ফার্স্ট বেঞ্চটাতে বসাই সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছে। দেখে মনে হচ্ছে ওরা ভূত দেখতেছে। আমি ওইদিকে লক্ষ্য না দিয়ে নিজের মতো বসে আছি। হঠাৎ কয়েকজন মেয়ে ক্লাসে ঢুকলো। ওখান থেকে একটা মেয়ে বলতে লাগলো, ওই খ্যাত, তুই আমাদের বেঞ্চে বসেছিস কেন? তুই জানিস না এই বেঞ্চে আমরা ছাড়া অন্য কারো বসা নিষেধ? বেঞ্চটা আপনার মানে এখানে আপনার নাম লেখা আছে নাকি? মাথা গরম করবি না, তোকে এখান থেকে যেতে বলছি, তুই যা। যাব না, দেখি কি করতে পারেন। তখনই মেয়েটা ক্লাসের সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই, তোর এই খ্যাতটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, না হলে ওকে কিন্তু মেরে এক্ষুনি পুঁতে দিব। তখনই লাস্ট বেঞ্চের একটা ছেলে উঠে এসে মেয়েটাকে বলতে লাগলো, আপু, ও হয়তো কলেজে নতুন এসেছে, তাই এরকম করছে। আমি ওকে নিয়ে যাচ্ছি। ছেলেটা আমার কাছে এসে আমাকে জোরপূর্বক তার লাস্ট বেঞ্চে নিয়ে গিয়ে বলতে থাকে, তুমি কি কলেজে নতুন? আমি নতুন। যেই মেয়েটার সাথে তর্ক করলে, ওনাকে চেনো? না, চিনি না। কে ওই মেয়েটা? উনি হচ্ছেন এই এলাকার এমপির মেয়ে। ওনার নাম বন্যা চৌধুরী। খুব জেদি। ওনার ওপরে যে কথা বলে তার ওপর কঠিন নির্যাতন চালায়। আবার কাউকে মারতেও দ্বিধাবোধ করে না। ও আসলে কি ভাই, টাকার নেশায় অন্ধ হয়ে গেছে। ওদের অহংকার অনেক বেড়ে গেছে। ওরা আমাদের মতো লোকদের মানুষ মনে করে না। ঠিকই বলেছ। আজকে গরিব বলে সবাই অপমান করে। তোমার পরিচয় জানতে পারলাম না। আমার নাম নাইম আহমেদ। কলেজের পিছনের গলিটাতে একটা বাসা ভাড়ায় থাকি। তোমার নাম কি? আমার নাম মোকছেদ। ও, তখনই স্যার ক্লাসে আসলো। আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই ছেলে দাঁড়াও। আমি দাঁড়িয়ে বললাম, জি স্যার বলেন। তুমি এই ক্লাসে কি করো? স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। ও, ভর্তি হয়েছ, ভালো কথা। এগুলো কি পরে কলেজে এসেছো? তখনই বন্যা মেয়েটি বলে উঠল, স্যার, ওকে দেখি মনে হয়
খ্যাত থেকে উঠে এসেছে। এই বলার সাথে সাথে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। স্যার বলে উঠল, চুপ করো সবাই। এই ছেলে, তোমার নাম কি? জি, নাইম আহমেদ। ও, কাল ভালো পোশাক পরে কলেজে আসবে, এখন বসো। আমি বেঞ্চে বসলাম, তখনই মুখছেদ বলে উঠল, নাইম, কিছু মনে করিস না, আসলে ওরা আমাদের মতো গরিব মানুষদের কোনো দাম দেয় না। কি আর মনে করব, সবই গরিবের কপাল। স্যার ক্লাস শুরু করলো। একে একে সবকটা ক্লাস শেষ করে বাইরে বের হয়ে গেটের দিকে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে বলতে লাগলো, এই যে শুনুন। পেছনে তাকিয়ে দেখি আমার ক্লাসের একটা মেয়ে। তা দেখে আমি বললাম, জি, কিছু বলবেন? আপনার কলমটা পড়ে গিয়েছিল, এই নিন আপনার কলম। আজ কলম হারাইতেছি, কখন সে বউ হারাবো। আজ কলম হারাইতেছি, কখন যে বউ হারাবো। ধন্যবাদ। কলমটা হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছি। চলুন এই ফাঁকে মোর পরিচয়টা দেওয়া যাক। আমি নাইম আহমেদ, পিতামাতা ও এক বোন নিয়ে আমাদের সংসার। অনেক গরিব আমরা। প্রায় 7 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে দেখি আমার আম্মু রুম ঝাড়ু দিচ্ছে। আমাকে দেখে আম্মু বলতে লাগলো, এসেছিস খোকা? যা রুমে ব্যাগটা রেখে মুখ হাত ধুয়ে খাবার টেবিল আয়। আমি আমার রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি আব্বু ও নীলা মানে আমার বোন বসে আছে, আর আম্মু খাবার বাড়ছে। আমি গিয়ে চেয়ারে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। তখন আব্বু বলে উঠল, বাবা নাইম, নতুন কলেজের প্রথম দিন কেমন কাটলো? তেমন ভালো না, সবাই আমাকে অপমান করতেছে। বাবা একটু হতভম্ব হয়ে বলতে লাগলো, কেন, কি হয়েছে? পুরাতন জামা কাপড় আর ছেঁড়া স্যান্ডেল ও ছেঁড়া ব্যাগ নিয়ে কলেজে গেলে তো সবাই অপমান করবেই। লক্ষ্য করলাম আব্বুর চোখে পানি টলমল করতেছে। আব্বু মাথাটা নিচু করে বলতে লাগলো, দেখো নাইম, আমাদের সংসারটা তেমন টানাটানির মধ্যে চলে। তোমাকে অত কিছু কিনে দেওয়ার মতো আমার স্বার্থ নেই। তোমার যদি আমাকে ওসব কিনে দেওয়ার স্বার্থ না থাকে তবে পড়াশোনা করতে বলো কেন? কাল থেকে আর কলেজে যাব না। না নাইম, কলেজে যাওয়া বন্ধ করো না। যে করেই হোক তোমাকে আমি পড়াশোনা করিয়ে অনেক বড় অফিসার বানাবো। কয়েকদিন পরে তোমাকে নতুন জামা কাপড় কিনে দিব। তাই এই কয়েকদিন কষ্ট করে কলেজে যাও। আমি আর কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসলাম। হঠাৎ আমার ফোনটা টিং টিং করে বেজে উঠল। কেউ ফোন দিয়েছে। মোবাইলে তাকিয়ে দেখি আমার বন্ধু মামুন ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, কিরে নাইম, কি করিস? পড়তেছি। তুই কি করিস? রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটতেছি। কথা আছে, তাড়াতাড়ি আয়। কি বলবি ফোনে বল, অনেক পড়া পড়তে হবে। তোর শুধু পড়াশোনা করে কি হবে বলতো? কিছুই হবে না। দেখ, আমি পড়াশোনা না করে দিব্যি চলতেছি। পড়াশুনো করলে একদিন চাকরি পাবো ইনশাল্লাহ। চাকরি নিতে হলে আজকাল পড়াশোনার দরকার হয় না, টাকা আর মামু খালার দরকার হয়। খুব তাড়াতাড়ি আয়। বই বন্ধ করে আম্মুকে বলে বাইরে বের হয়ে রাস্তার মোড়ে গিয়ে দেখি মামুন অন্য একটা ছেলে মিলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এর আগে কখনো দেখিনি। মামুনের কাছে গিয়ে বললাম, কি বলবি যে এখানে আসতে বললি? মামুন একটা অ্যান্ড্রয়েড ফোন বের করে বলল, এই দেখ, এটা কি? আরে দোস্ত, এটা কুইক পেলি, কিনেছো বুঝি? কালকে কিনছি। তুইও তোর আব্বুকে বলে একটা কিনে নে। দোস্ত, জানোস তো আমাদের সংসারের অবস্থা, তার উপর আবার এখন আব্বুর হাতে কোনো কাজ নেই। ও, তোর জন্য একটা কাজের অফার আছে, অনেক মোটা টাকা ইনকাম করতে পারবি। কেমন কাজ? মামুন তার প্যান্টের পকেট থেকে একটা রাইফেল বের করে বলল, এই অস্ত্রটা তোমাকে হাতে তুলে নিতে হবে। আমি মামুনের মুখে এই কথা শুনে অবাক হয়ে থতমত খেয়ে বলতে লাগলাম, রাইফেল? না, আমি এসব হাতে নিতে পারবো না, ক্ষমা করিস আমায়। এখন হয়তো না করে দিলি, যখন এই অস্ত্রের দরকার পড়বে তখন আমায় বলিস। ওকে, বাই। এই বলে মামুন চলে গেল। আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বইগুলো গুছিয়ে নিয়ে ব্যাগ ভরে আম্মুকে বলে কলেজের দিকে যাচ্ছি। আজকে আর বৃষ্টি নেই, অনেক রোদ পড়েছে। রোদের তাপ অনেকটাই বেশি যে আমার সারা শরীর ঘেমে একাকার। তবুও হাঁটতেছি কলেজের দিকে। কলেজের গেট দিয়ে দারোয়ান কাকুকে সালাম দিয়ে কলেজের ভেতরে ঢুকে আমার ক্লাসের দিকে যাচ্ছি। ক্লাসের দরজার পাশে বন্যা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে গল্প করতেছে।
আমি মাথাটা নিচু করে ক্লাসে ঢুকতেছি, হঠাৎ কেউ পেছন থেকে আমাকে ধাক্কা মারে। আমি গিয়ে বন্যার শরীরের উপরে পড়ে যাই। বন্যা মা বাবা বলে চিল্লাতে থাকে। বন্যার শরীরের উপর থেকে উঠতেই ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, ওই ফকিনি, তোর সাহস কত? তুই আমাকে ধাক্কা মারিস? আজ তোর কি অবস্থা করি দেখ। আমি তো ইচ্ছে করে এমন করিনি, কেউ হয়তো পেছন থেকে আমাকে ধাক্কা দিয়েছে। তখনই বন্যার সাথে থাকা মেয়েগুলো বলে উঠলো, ওই খেল, পিছন থেকে তোকে কে ধাক্কা দেবে? তোর গায়ে যে গন্ধ, তোকে টাচ করা তো দূরের কথা, তোর ধারের কাছেই তো কেউ যাবে না। ওয়াক, থু থু। আমি মাথা নিচু করে বন্যাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, বিশ্বাস করেন আমি সত্যিই বলছি। আমাকে থামিয়ে দিয়ে বন্যা বলতে লাগলো, তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। আসলে তোদের জন্মেরও ঠিক নেই, হয়তো কোনো বেশটা তোকে জন্ম দিয়েছে। এই কথা বলার সাথে সাথেই ঠাস 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 করে বন্যার গালে কষে কয়েকটা থাপ্পড় মারলাম। লক্ষ্য করলাম রুমে থাকা ছাত্র ছাত্রীরা এবং বন্যার বান্ধবীরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। যেই বন্যার কথার উপর আজ পর্যন্ত কেউ কথা বলেনি, তার গালে এই খ্যাত গরিব ছেলেটা থাপ্পড় মারবে, তারা সবাই ভাবতেও পারেনি। ওই, তোকে আমি বলি নাই যে আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি? আমি থাপ্পড় মার ওই সব গালিগালাজ সহ্য করতে পারি, কিন্তু আমি আমার মায়ের অপমান সহ্য করতে পারি না। তুই আমাকে খ্যাত গরিব বলেছিলি না? হ্যাঁ, আমি খ্যাত, আমি গরিব, কারণ আমার বাবার টাকা নেই। একদিন কাজ না করলে আমাদের মতো গরিবদেরকে কি তোরা খাবার দেস যে তোরা আমাদের খ্যাত গরিব বলিস? খাবার চাইতে গেলে তো তোদের মতো অমানুষরা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার মতো ছেলেদের নাকি তোর চেনা আছে। এখন আমি বলি, তোর মতো খারাপ বদমেজাজি বড়লোক অহংকারী মেয়েদের আমার ভালো করে চেনা আছে যে তোরা কি করতে পারিস। তোরা বাপের টাকার অহংকার চিরদিন থাকবে না। তোর বান্ধবীদের কাছে ভালোভাবে বলে দেখ ওরা আমায় ধাক্কা মেরেছে নাকি মারে নাই। আর হ্যাঁ, কখনো কারো মা বাবাকে তুলে কথা বা গালিগালাজ করবি না। যারা বাবা মায়ের মূল্য বোঝে তারা কখনো তাদের অপমান করে না আর সহ্য করতে পারে না। এই কথা বলে আমি ক্লাসরুমে ঢুকে লাস্ট বেঞ্চটায় বসলাম। অন্যদিকে বন্যা ভাবতেই পারেনি যে এইভাবে খ্যাত গরিব ছেলেটা তাকে সবার সামনে থাপ্পড় মেরে বিভিন্ন রকম কথা বলে অপমান করবে। বন্যা গালে হাত দিয়ে বোবার মতো দাঁড়িয়ে সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে বাসায় চলে যায়। তার আব্বু আম্মু কাউকে কিছু না বলে তার রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, ছেলেটার সাথে খারাপ আচরণ করা আমার ঠিক হয়নি। হয়তো আমি টাকার অহংকারের কারণেই অন্ধ হয়ে গেছি। ছেলেটার কাছে কাল ক্ষমা চেয়ে নিব। ক্লাসে স্যার এসে ক্লাস করাতে লাগলো, কিন্তু আমার কোনো মতেই ক্লাসে মন বসতেছে না। মেয়েটাকে সবার সামনে থাপ্পড় ও অপমান করাটা আমার ঠিক হয়নি। একে একে সবকটা ক্লাস শেষ করে ক্লাসের বাইরে এসে আনমনে আমার বাসার উদ্দেশ্যে হাঁটতেছি। হঠাৎ পেছন থেকে মুখছেদ বলে উঠল, নাইম, বন্যাকে থাপ্পড় মারাটা ঠিক করো নাই, একটু সাবধানে থাইকো। বন্যার উপর বিশ্বাস নেই কখন যে কি করে বসবে। না ভাই, মেয়েটা উপরে বদমেজাজি হলেও মনটা হয়তো ভালো আছে। তুমি হয়তো ওর ব্যাপারে জানো না, তাই হয়তো এরকম বলছো। যখন জানবে তখন বুঝবে। এখন যাই। ওকে। এই বলে কলেজ থেকে বেরিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে বসে আছি। হঠাৎ আম্মু আমার কাছে এসে বলতে লাগলো, নাইম আজকে বাড়িওয়ালা এসে বাসার ভাড়া চেয়ে গেল। গত 2 মাসের ভাড়া সহ কালকে 3 মাসের ভাড়া 9,000 টাকা না দিতে পারলে বাসা থেকে বের করে দিবে। তোর কাছে যদি কিছু টাকা জমা থাকে তাহলে দে। আমার কাছে টাকা নেই, তবে কালকের মধ্যে ঠিক টাকা ম্যানেজ করতে পারবো, তুমি এখন যাও। আম্মু চলে গেল। এদিকে আমি রুমে বসে মাথায় হাত দিয়ে ভাবতেছি কি করে অতগুলো টাকা জোগাড় করব। তখনই মনে পড়লো মামুনের কথা। তাকে বললে হয়তো কিছু সাহায্য করতে পারবে। তাই ফোনটা বের করে মামুনকে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু দেখা করতে পারবি? এখন হবে না, কিছুক্ষণ পরে হবে। একটা অপারেশনে আছি তো। অপারেশন? তুই কি ডাক্তার যে অপারেশন থাকবি? ফাজলামো করা বাদ দাও, কই আছিস বল। তোকে বলছি না অপারেশনে আছি, একটু পরেই তোর সাথে দেখা করে সব বলছি। ঠিক আছে, যখন রাস্তার মোড়ে আসবি SMS বা ফোন করবি। এই বলে ফোনটা কেটে দিয়ে ছাদে উঠে উত্তেজিত
ও ব্যস্তময় শহরটাকে দেখতেছি। এখন সন্ধ্যা 7টা বেজেছে। আকাশের চারদিকে হাজারো তারার ভিড়, আর মাঝখানে একটা চাঁদ উদয় হয়ে চারিদিকে তার জ্যোৎস্না ছড়াচ্ছে। আজ কেন জানি না আকাশটা দেখতে অনেক চমৎকার লাগছে। হঠাৎ করেই আমার ফোনটা টিং টিং শব্দে বেজে উঠল। ফোনটা বের করে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করেই বলতে লাগলাম, কিরে কোথায় এখন? রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছি। কয়েক মিনিট দাঁড়াও, আমি আসতেছি। এই বলে ফোনটা কেটে দিয়ে ছাদ থেকে নেমে মামুনের কাছে গিয়ে বললাম, মামুন আমার কিছু টাকা লাগবে, দিতে পারবি? কত টাকা লাগবে তোর? 10,000 টাকা দিলেই হবে। মামুন আমাকে তার পকেট থেকে 10,000 টাকা দিয়ে বলতে লাগলো, কখনো কোনো সমস্যায় পড়লে আমাকে ডাকিস। ওকে ঠিক আছে। এই বলে মামুন চলে যেতে লাগলো, কিন্তু তার শার্টের পেছনে কিসের যেন রক্ত লেগে আছে। তাই আমি মামুনকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, মামুন তোর শার্টের পেছনে রক্তের মতো এগুলো কি? অপারেশন করতে গিয়ে হয়তো একটু রক্ত লেগে গিয়েছিল। তোর কথা ঠিক বুঝলাম না। মানুষ নামে পশুদের মারতে গিয়ে তাদের একটু রক্ত লেগে গিয়েছিল। মানুষ মারস মানে? আমি মানুষ নামে পশুদের মেরে ফেলি, এখন যাই। এই বলে মামুন চলে গেল। আমিও বাসায় এসে আম্মুকে টাকাগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেট দিয়ে কলেজে ঢুকে চারপাশে একবার চোখ দুটো বুলিয়ে নিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে মেলিকণ্ঠে কে যেন বলে উঠল, এই যে মিস্টার নাইম। পেছনে ঘুরতেই আমি অবাক, কারণ আমার পিছনে বন্যা দাঁড়িয়ে আছে। চোখগুলো ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো, কালকের চেয়ে মুখটা একটু শুকনা শুকনা লাগতেছে। আমি তাকে বললাম, জি কিছু বলবেন? নাইম, কালকে তোমার সাথে অমন বিহেভ করার জন্য আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভুল মানুষেরই হয়। ক্লাসের সময় হয়ে আসলো, ক্লাসে চলুন। চলেন ক্লাসে। আমরা দুজন একসাথে ক্লাসের দিকে যাচ্ছি। যখন ক্লাসে প্রবেশ করলাম, লক্ষ্য করলাম ক্লাসের সবাই আমাদের দুজনকে একসাথে দেখে ভূত দেখার মতো দেখছে। ওরা হয়তো ভাবছে যে এই ছেলেটা কালকে বন্যাকে সবার সামনে থাপ্পড় মারে অনেক অপমানিত করলো, বন্যা তাকে শাস্তি না দিয়ে কেন তার সাথে মিলিত হলো। আমি তাদের দিকে কোনো নজর না দিয়ে ক্লাসের শেষ বেঞ্চে মোকছেদের কাছে গিয়ে বসলাম। মোকছেদ আমার দিকে যেন কেমন আর চোখে তাকাচ্ছে। তা দেখে মোকছেদকে বললাম, মোকছেদ তুমি এমন ভাবে আমাদের দিকে তাকাচ্ছ কেন? নাইম, তুমি যে কালকে বন্যাকে সবার সামনে থাপ্পড় মারলে, তারপরেও বন্যা তোমাকে কিছু না বলে উল্টো তোমার সাথে খাতির জমাচ্ছে, এই বিষয়টা আমার কাছে কেমন একটা ঘটকা লাগছে। আসলে পুরো বিষয়টা আমার একটু খুলে বলো তো। এখানে বলা বা লোকানোর কিছুই নেই। তারপর আমি আজকে সকালের পুরো বিষয়টা মোকছেদকে খুলে বললাম। আমি মনে করছিলাম এর পেছনে একটা বড় কারণ আছে হয়তো। ও, ইতিমধ্যেই স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। একে একে সবগুলোই ক্লাস করে বাইরে বের হতেই পেছন থেকে কেউ একজন বলতে লাগলো, নাইম দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখি বন্যা। জি কিছু বলবেন? তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বার দিয়ে কি করবেন? কি? কিছু না, আসলে আমরা তো সেম ক্লাসে পড়ি, তাহলে আমরা ফ্রেন্ড তো ফ্রেন্ডের নাম্বার লিস্টে রাখতে পারি, তাই না? ওকে নেন, 0131473। ধন্যবাদ। বন্যা চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি বাড়িওয়ালা এসে বাসা ভাড়া নেওয়ার জন্য। আমি বাড়িওয়ালাকে 3 মাসের ভাড়া 9,000 টাকা দিয়ে বাকি 1,000 টাকা রেখে দিয়ে আমার রুমে ঢুকে বইগুলো রেখে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। হঠাৎ কিসের যেন একটা চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গেল। আমি এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে আমার রুমের বাইরে গিয়ে দেখি আমার মা রান্নাঘরে রান্না করতেছে। আমি মায়ের কাছে গিয়ে বলতে লাগলাম, মা কোথা থেকে যেন একটা চিৎকার আসলো, তুমি কি শুনতে পেয়েছো? মনে হয় নিচ থেকে চিৎকারটা আসলো, তুই গিয়ে দেখ তো কি হয়েছে। যাচ্ছি। আমি জোরে জোরে পা চালিয়ে নিচে যেতে লাগলাম। আসলে আমরা 3 তলায় থাকি। নিচে গিয়ে দেখি এক জায়গায় অনেক লোকের ভিড়, ওখান থেকে কয়েকজন কান্নার আওয়াজ আসতেছে। আমি আরো জোরে পা চালিয়ে ভিড়ের কাছে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক, কারণ আমাদের উপরের তলার একটা মেয়ের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে। তার মা, তার বাবা সহ কয়েকজন লোক লাশটাকে ধরে অনবরত কান্না করেই যাচ্ছে। লাশটার বুকে একটা গুলির চিহ্ন। আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েটির বাবার কাছে জানতে পেলাম মেয়েটা ছাদের একবারে আউটে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কোথা থেকে একটা গুলি এসে নাকি মেয়েটার পেট বরাবর লাগে।
তখনই মেয়েটা ছাদ থেকে নিচে পড়ে যায়। মেয়েটার বাবার কথাগুলো কেমন যেন আমার কাছে একটা খটকা লাগতেছে, কারণ ছাদের আউটের চারদিকে তো ইট দিয়ে ওয়াল তৈরি করা, তবে কিভাবে ছাদের নিচে পড়বে? আমি ওখানে আর না থেকে আমার রুমে এসে আবার বিছানায় গায়ে এলিয়ে দিলাম। হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, কিরে কই আসস? কে আপনি? আরে শালা, আমি মামুন। ও, বাসে আছি, তুই কই? রাস্তার মোড়ে আয়, জরুরি কিছু কথা আছে। ওকে, অপেক্ষা কর, আমি আসতেছি। আমি ফোনটা কেটে দিয়ে মাকে বলে রাস্তার মোড়ে গিয়ে দেখি মামুন আর কয়েকজন ছেলেপেলেরা ওখানে দাঁড়িয়ে আছে। আমি মামুনের কাছে গিয়ে বললাম, কিরে, কি এমন জরুরি কথা বলবি? নাইম, তোমাকে সাবধান করতে এলাম। মানে কি বলতে চাস তুই? আমরা খবর পেয়েছি যে আন্ডারওয়ার্ল্ডের কিং আরকে নাকি কয়েকদিনের ভিতরে জাহিদ কোম্পানির সমস্ত বিল্ডিং প্রজেক্টগুলো বোম মেরে শেষ করে দিবে। জাহিদ কোম্পানির কি সিকিউরিটি নেই যে সবগুলো বিল্ডিংয়ে প্রজেক্ট নষ্ট করে দিবে? তুই মনে হয় পাগল হয়ে গেছিস। আমি জানি তুই বিশ্বাস করবি না, তোকে আবার বলছি, তুই জাহিদ কোম্পানির বাসাটা ছেড়ে দে, অন্য বাসায় ভাড়া নে, না হলে পরে পস্তাতে হবে। তোর পাগল, জাহিদ কোম্পানির শক্তি সম্পর্কে তোর ধারণা কম, তাই হয়তো তুই এগুলো বলছিস। জাহিদ কোম্পানির মালিক কি পাগল যে তাদের সবকিছু আরকে ধ্বংস করবে? আর তাছাড়া চেয়েছে দেখবে? ভুলে যাস না, আরকে ইচ্ছা করলে পুরো দেশকেই তার আওতায় নিতে পারে। যা, তোর আবল তাবল কথা আর শুনতে মন চাইতেছে না, ভালো থাকিস। চলে যাচ্ছি, তবে আবার বলছি, জাহিদ কোম্পানির বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে বাসা ভাড়া নে। মামুন চলে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি বাসার দিকে। হঠাৎ একটা ব্ল্যাক কালো নতুন দামি গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আমি একটু অবাক হলাম, কারণ এরকম দামি গাড়ি কখনো আমি আমাদের এদিকে দেখিনি। তাছাড়া গাড়িটা অন্য কোথাও না থামিয়ে সোজা এসে আমার কাছে দাঁড়ালো কেন, এটাও অবাক করার মতো বিষয়। গাড়িটা থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। মেয়েটাকে দেখেই আমি আবারও এক প্রকার অবাক হলাম, কারণ মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো বন্যা। বন্যা গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলল, নাইম, তুমি এদিকে কেন? আপনি আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে বলছেন আমি কেন এদিকে? তার মানে তোমার বাসা এখানে? ওই যে ওই বিল্ডিং এর 3 তলায় আমরা থাকি। ও, ওকে, বাই, ভালো থেকো। এই বলে বন্যা চলে গেল। আমিও বাসায় এসে আমার রুমে বসে মামুনের কথাগুলো ভাবছি। মামুন যে কথাগুলো বলল আমায়, সেগুলো কি সত্যি নাকি এক প্রকার ড্রামা? এসব ভাবছি, হঠাৎ আমার নীলা, মানে আমার ছোট বোন এসে আমাকে বলতে লাগলো, কি করো ভাইয়া? কিছু না। ভাইয়া, আমার নতুন কাপড় লাগবে। আব্বু বলেছি, কিন্তু বাবা বলেছে টাকা নেই। নীলার কথাটা শুনে আমার কলিজাটা একটু মোচড় খেয়ে উঠল। আমার কাছে যে 1000 টাকা আছে, ওই টাকা দিয়ে নীলাকে কাপড় কিনে দিতে হবে। বড় ভাই হয়ে ছোট বোনের যদি এই ছোট্ট একটা আবদার পূরণ করতে না পারি, তবে আমি কিসের ভাই? এই নে 1000 টাকা, বাবাকে বলে কাপড় কিনে নিস। নীলা টাকাটা পেয়ে অনেক খুশি। ওর খুশি দেখে আমারও বেশ একটা আনন্দ আনন্দ ভাব। নীলা চলে গেল। আমি রুমে শুয়ে মামুনের কথাগুলো ভাবছি। রুমে আর না থেকে ছাদে আসলাম। এখন রাত 7টা বাজে। আমাদের এদিকে তেমন গাড়ি চলাচল করে না, কারণ শহর থেকে আমাদের বাসা কয়েক মাইল দূরে। ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশের চাঁদের দেখা নেই, তবে তারাগুলো কেমন যেন চিকির মিকির করতেছে। হঠাৎ কে যেন বলে উঠল, কেমন আছো নাইম? তাকিয়ে দেখি আমাদের পাশের তলার এক বড় আপু। ওনাকে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। একা একা ছাদে কি করো? রুমে ভালো লাগছে না, তাই ছাদে এসে একাকী সময় কাটাচ্ছি। তোমার পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই। কে যেন আপুকে ডাক দিল, তাই তিনি চলে গেলেন। আবারও আমি একাকী বসে আছি। হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ শোনা গেল, সাথে বিকট জোরে 4 তলা থেকে একটা চিল্লানির শব্দ। আমি তাড়াহুড়ো করে 4 তলায় গিয়ে দেখি যে আপুটা আমার সাথে কথা বলছিল তার লাশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার বুকে 2টা গুলির চিহ্ন। অনেক লোক জড়ো হয়েছে, সাথে আপুটার পিতামাতা সহ। তার পিতামাতা লাশটাকে ধরে গভীর কান্নায় ভেঙে পড়ল। আমি তাদের কান্না দেখতে না পেরে আমার বাসার দিকে যেতে লাগলাম। পেছন থেকে কে যেন বলে উঠল, এই খুনের রহস্য তোমাকেই বের করতে হবে। পিছনে তাকাতেই আমার অবাকের শেষ নেই। আমার পিছনে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর বড় এক কর্মকর্তা। ওনাকে দেখা মাত্রই আমি ওনার সাথে সালাম বিনিময় করলাম।
কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে আবার এত তাড়াতাড়ি? তোমার ফোনটা বন্ধ দেখে আমি এসেছিলাম তোমার জয়েন্ট পেপার তোমাকে দিতে। এখানে আসতেই শুনলাম যে সকালে একজন আর এখন আরেকজন খুন হয়েছে। তাহলে স্যার আমি সেনাবাহিনীতে জয়েন করতে পারবো? এই নাও জয়েন্ট পেপার। আসলে আমি কয়েক মাস আগে সেনাবাহিনীর ট্রেনিং দিয়েছিলাম। আমাদের ট্রেনিং চলাকালীন একটা ট্রেনিং শিক্ষক অফিসার মারা যান। তখন আমাদের ট্রেনিং স্থগিত রাখেন। আমি জয়েন্ট পেপার হাতে নিয়ে সাইন করে স্যারকে বললাম, আসলে স্যার আমার আগের সিমটা ভেঙে গেছে, টাকার অভাবে সিমটা রিপ্লেস করতে পারিনি, তাই আমার মায়ের সিমটা চালাই। ও স্যার চলেন আজকে আমার বাসায় ডিনার করে তারপর যাবেন। সরি নাইম, আমার অনেক ব্যস্ততা। আর হ্যাঁ, তোমাকে কালকেই অফিসে জয়েন করতে হবে। স্যার। স্যার চলে গেলেন। এদিকে আমি খুশিতে আত্মহারা। আমি দ্রুত লুঙ্গি ড্যান্স দিয়ে বাসায় গিয়ে মা বাবা আর নীলাকে আমার জয়েনের কথা বলতেই ওরা সবাই মহাখুশিতে লুটিয়ে পড়ে। রাতের খাবার খেয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, কেমন আছো নাইম? কণ্ঠটা শুনে বেশ চমকে উঠলাম, কারণ কণ্ঠটা বন্যার কণ্ঠের মতো লাগছে। কি আপনি? আমাকে চিনলেন না? আমি বন্যা। ও, বিকেলেই তো বললাম ভালো আছি। কখন কার শরীর খারাপ হবে সেটা কি কোনো নিশ্চয়তা আছে? ভালো আছি। আপনি? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে। আপনার? হয়েছে। আচ্ছা, তোমার জিপ কি আছে? না, নেই। এই কথাটা কেন বললেন? এমনি বললাম। ও, ভালো থাকবেন। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানার মাঝে লুটিয়ে পড়লাম গভীর ঘুমের সন্ধানে। হঠাৎ করেই কারো চিৎকারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। ধরপড়িয়ে উঠে লাইটটা জ্বালিয়ে আমার জানলার পাশে দাঁড়াতেই চোখটা কপালে উঠে গেল। এটা কি আমি সত্যি দেখছি নাকি কোনো খারাপ স্বপ্ন? না, এটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব। আমি জানলা দিয়ে দেখছি যে একটা লোককে কারা যেন ছুরি দিয়ে আঘাত করতেছে। অন্ধকারের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি আমার রুমে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে একটা ছুটে চললাম লোকটাকে বাঁচাতে। আমি লোকটার কাছে পৌঁছে দেখি ওখানে অনেক লোকের ভিড়, কারণ আমি 3 তলা থেকে নেমে আস্তে আস্তে অনেক লোক সেখানে জড়ো হয়েছে, আর খুনি হয়তো পালিয়ে গেছে। হঠাৎ 2 জন লোককে দেখে আমি আবার বেশ খানিকটা অবাক হই, কারণ সেখানে আমার বাসার উপর তলার 2টো লোক দাঁড়িয়ে। বিকেলে যেই মেয়েটা ছাদের ওপর থেকে পড়ে মারা গেল তার পিতামাতা আর তার চাচা। বিকালে মারা যাওয়া মেয়েটার নাম নেহা। কিন্তু এরা আমার আগে এখানে কিভাবে এলো? এটা একটা রহস্যময় বিষয়। এসব চিন্তা মাথায় আসতে শুরু করলো। সব চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বাসায় গিয়ে শুয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে গিয়ে বললাম, মা ভাত দাও, ভাত খাবো। মা কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, কয়েকদিন ধরে তো 2 তলার ভাবির কাছ থেকে চাল ধার করে নিয়ে রান্না করতাম। আজকে চাল ফুরিয়ে গেছে, চাল নেই। ভাবিও আর আজকে চাল দিল না। আমি মাথাটা নিচু করে মাকে বললাম, কারো কাছ থেকে ধার করে নিয়ে চালাও, আর কয়েকদিন যাক মা। আমি আজ থেকে নতুন চাকরিতে জয়েন করতেছি, ইনশাল্লাহ এখন থেকে আমাদের সংসারটা হাসি খুশিতে চলবে। কালকে কিছুটা ভাত আছে, এতে করে সকালের খাবার হয়ে যাবে। তুই খাবার খেয়ে যা। দাও। মা খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে অফিসে গেলাম। অফিসের বড় স্যার আমাকে আমার সমস্ত কাজ বুঝিয়ে দিল। আমি সেনাবাহিনীর অফিসারের পদে জয়েন করায় শুধু লেখালেখির কাজে নিয়োজিত আছি। আমি অফিসে আমার কাজ করতেছি। হঠাৎ একজন বড় অফিসার আমার কাছে আসলো। আমি অফিসারকে দেখে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি নাইম? জি স্যার, আমি নাইম। আজ থেকে পাশের ফ্ল্যাটের 3য় তলায় তোমাকে থাকতে হবে। এটা আমাদের অফিস কর্তৃক তোমার জন্য সামান্য উপহার। স্যারের কথা শুনে আমি অনেক আনন্দিত হয়ে স্যারকে বললাম, ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, তুমি চাইলে তোমার পরিবারের লোকজনকেও আনতে পারো। অফিস শেষ করে পিয়নের কাছ থেকে চাবি ও কাগজপত্র নিয়ে যেও। এই বলে স্যার চলে গেল। আমি তো খুশিতে আত্মহারা। দুপুর হয়ে এলো, সবাই ক্যান্টিনে খাবার খেতে গেল, শুধু আমি যাইনি, কারণ আমার কাছে কোনো টাকা নেই। হঠাৎ কালকে আমার সাথে দেখা করা স্যারটা এসে বলল, নাইম চলো খাবার খেতে যাব। আমি মাথাটা নিচু করে স্যারকে বললাম, আসলে স্যার আমার কাছে টাকা নেই। নাইম, তুমি একজন সেনাবাহিনীর অফিসার, তোমার কাছে সবসময় টাকা থাকা জরুরি। স্যার আমি গরিব পরিবারের ছেলে, টাকা না থাকায় আমার কাছে স্বাভাবিক। এই নাও 10,000 টাকা,
এই দিয়ে এই মাসটা চালাও, পরের মাসে তো স্যালারি পাবেই। ধন্যবাদ স্যার। চলো, খুব ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে আসি। ক্যান্টিনে গিয়ে খাবার খেয়েছে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ জুনিয়র অফিসার নাজমুল দৌড়ে এসে আমাকে বলল, স্যার খবর পেলাম জাহিদ কোম্পানির 18 নাম্বার বিল্ডিংটা ধসে পড়েছে। এই কথা শোনার সাথে সাথে কিছুক্ষণের জন্য আমার স্পন্দন থেকে যায়। চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। আমার চোখে পানি দেখে নাজমুল বলতে লাগলো, কি হয়েছে স্যার, কাঁদছেন কেন? কিছু না, তাড়াতাড়ি গাড়ি বের করো। স্যার গাড়ি রেডি করছি, তাড়াতাড়ি চলেন। আমি তাড়াতাড়ি করে গাড়িতে চড়ে আমার যেই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ জাহিদ কোম্পানির 18 নম্বর ফ্ল্যাটে আমরাই থাকতাম। ওইখানে পৌঁছে আমি অবাক, কারণ পুরো ফ্ল্যাটটাই ধ্বংস হয়েছে। আমি দৌড়ে ফ্ল্যাটের কাছে গিয়ে আমার পিতামাতা ও বোনকে খুঁজতে লাগলাম। আমি অঝরে কান্না করতেছি আর পাগলের মতো ছোটাছুটি করছি। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার মা আর বাবার রক্তাক্ত দেহটা কয়েকটা ডাক্তারি কোট পরা লোকেরা নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে ওখানে গিয়ে হাউমাউ করে কান্না করে দেই। নাজবুল আমার কাছে এসে বলতে লাগলো, স্যার এরা কারা? আপনি এতে লাশ ধরে কান্না করছেন কেন? এরা হচ্ছে আমার পিতামাতা। স্যার এখন কান্না করে আর লাভ নেই, যারা ফ্ল্যাট ধ্বংস করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি কান্না করেই যাচ্ছি, তখন মামুন দৌড়ে এসে আমাকে বলতে লাগলো, তুই ঠিক আছিস? আঙ্কেল আন্টি কই, তারা ঠিক আছে তো? আমি মামুনকে আঙুল দিয়ে মা বাবার রক্তাক্ত দেহগুলোর দিকে ইশারা করলাম। মামুন মা বাবার লাশগুলোর দিকে দেখা মাত্রই চমকে উঠল। মামুন, ওরা আর পৃথিবীতে নেই রে, কিন্তু নীলাকে কোথাও খুঁজে পেলাম না। নীলা আমার কাছে আছে। ফ্ল্যাটটা ধ্বংস হওয়ার আবহাওয়ার পেয়ে আমি দৌড়ে এসে নীলাদের খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর নীলাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়ে গেছি, বেঁচে আছে। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। মামুন, নীলা এখন কই আছে? আমাকে ওর কাছে নিয়ে চল। নাজমুল, তুমি মা বাবার লাশটা অফিসের মাঠে নিয়ে যাও। ওকে স্যার। নাজমুল আমাকে স্যার বলাতে মামুন আমাকে কেমন যেন ভাবে দেখতে লাগলো। নাইম, তোর গায়ে সেনাবাহিনীর পোশাক কেন? আর ওই ছেলেটা তোর স্যার কেনই বা বললো? ওসব কথা পরে বলবো, তুই আমাকে নীলার কাছে নিয়ে চল। চলো। তারপর আমরা তাড়াতাড়ি হাসপাতালে নীলার কাছে গেলাম। নীলার কাছে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। নীলার বেশি কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় আর পায়ে একটু কেটে গেছে। নীলাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে থাকে, ভাইয়া, মা বাবা কেমন আছে? নীলার কথা শুনে আমি মাথাটা নিচু করে নীরবে চোখের পানি ফেলছি। আমাকে নীরব চোখের পানি ফেলতে দেখে নীলা আবার বলতে লাগলো, কি হলো ভাইয়া, কান্না করছো কেন? বলো না, মা বাবা কেমন আছে আর কই আছে? নীলা, মা বাবা আর নেই রে বোন, ওরা আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। আমার কথা শুনে নীলা হাও হাও করে উচ্চস্বরে কেঁদে দিল। নীলাকে এভাবে কাঁদতে দেখে মামুন বলে উঠল, নীলা শান্ত হও বোন। মামুন ভাই, মা বাবা কই আছে? আমাকে নিয়ে চলো। আমি বললাম, চলো। নীলাকে আমি কোলে করে নিয়ে মামুন সহ সেনাবাহিনীর গাড়িতে করে আমাদের অফিসের মাঠে নিয়ে গেলাম। অফিসের মাঠে গিয়ে দেখি মা বাবার লাশ দুটো রক্তাক্ত অবস্থায় বেডে শুয়ে আছে, আর প্রায় 25 জনের মতো অফিসার আর সেনাবাহিনীর সৈনিক ওখানে দাঁড়িয়ে আছে। নীলা সোজা গাড়ি থেকে নেমে মা বাবার লাশের দুটোর পাশে বসে গভীর কান্নায় ভেঙে পড়ে। আমি নীলাকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে মা বাবার জানাজা নামাজ পড়ে কবর দেওয়া হয়। আমি মা বাবার কবর ছুঁয়ে প্রতিজ্ঞা করি, যে বা যারা ফ্ল্যাটটা ভাঙার পিছনে আছে তাদের সবার থেকে আমি প্রতিশোধ নিব। নীলা এখনো কান্না করতেছে আর মামুন তাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। আমি নীলা আর মামুনকে নিয়ে পিয়নের কাছে গিয়ে আমার নতুন ফ্ল্যাটের রুমে গিয়ে বসে পড়লাম। সাথে মামুন ও নীলাও আছে। মামুন আমাকে বলল, নাইম, কালকে তোকে আমি বলি নাই আর কে জাহিদ কোম্পানির ফ্ল্যাট ধ্বংস করবে? তুই যদি কালকে আমার কথাগুলো শুনতি তবে তোকে এই দিনটি দেখতে হতো না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে মামুনকে বলতে লাগলাম, মামুন, যারা ওই ফ্ল্যাট ধ্বংস করার পিছনে আছে তাদের সবাইকে আমি আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝোলাবো। পারবি না, ওদের হাতে সব বড় বড় আর্মি, পুলিশ, র্যাবরা থাকে। মামুন, আমি একজন সেনাবাহিনীর অফিসার, আমি নিশ্চয়ই ওদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবো। না, আমি বলছি তুই ওদের কিছুতেই আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবি না। ওদের কারাগারে ঢোকানোর আগে তোর চাকরি চলে যাবে, কারণ বড় বড় এমপি মন্ত্রীরা ওদের হাতে মুঠোয় থাকে। মামুন, আমি চেষ্টা চালিয়ে যাব ওদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার। নাইম, তুই চেষ্টা করতে পারিস, তবে তুই একটা কথা শুনে রাখ,
যদি আঙ্কেল আন্টির মৃত্যুর প্রতিশোধ নিতে চাস তবে আমাদের মাফিয়া জগতে যোগ দে। না মামুন, মাফিয়ারা অনেক সময় খারাপ কাজে লিপ্ত থাকে। তারা দেশে খারাপ বেইমানি মাল সাপ্লাই দেয়। তো ধারণা ভুল, সব মাফিয়ারা এক নয়। কোনো কোনো গ্যাং আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাদের সাহায্য করতে গিয়ে এগিয়ে আসে, আর খারাপ লোকদের ছাড়া অন্য কাউকে বিনা দোষে মারে ফেলে না। রিপিট। মামুন, দেশে আইন তৈরি হয়েছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে আর খারাপ লোকেদের ধরে শাস্তি দেওয়ার জন্য। আইন? কিরে হাসতেছিস কেন? কিছু না, আসি রে ভাই। ওকে শোন, খুন খারাপই ছেড়ে দে। এগুলো জ্ঞান তোকে না দিলেও চলবে ভাই। মামুন চলে গেল। আমি নীলাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ঘুম আসতেছে না। বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। মা বাবার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গেছে নিজেই জানি না। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, এই ভাইয়া, আর কত ঘুমাবি, এবার ওঠ। আমি ঘুম থেকে উঠে এক প্রকার অবাক। আমি দেখলাম নীলা আমার জন্য খাবার নিয়ে আমার রুমে বসে আছে। আমি নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা এগুলো খাবার কে রান্না করলো? আমি রান্না করেছি, নে এবার খেয়ে নে। নীলা এবার ক্লাস 9-এ পড়ে। আমি খাবার খেয়ে নীলাকে বাসায় রেখে অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। আমার দায়িত্বে যে টিম আছে, আমি আমার পুরো টিমকে আরকে এর সব সম্পর্কে ইনফরমেশন বের করতে বললাম। তখনই নাজমুল এসে আমাকে বলতে লাগলো, স্যার আরকের বিরুদ্ধে মামলা করবেন নাকি? আরকে ধরে আমি ফাঁসির আওতায় আনবো। স্যার আরকে ফাঁসির আয়ত্তে তো দূরের কথা, আরকে আপনি জেল অবধি ঢোকাতে পারবেন না। ওসব আমাকে বুঝতে হবে না, আমি যা বলছি তুমি তাই করবা। আর শোনো, সব কাজ গোপন করবে। ওকে স্যার। এভাবে কেটে গেল প্রায় 15 দিন। আমি সমস্ত প্রমাণ জোগাড় করে আরকে ধরে হাজতে পুরে দেই। আরকে আমাকে বলতে থাকে, ওই অফিসার, তুই তো আমাকে চিনিস না, আমি কে? তোকে আমার চিনতে হবে না, তোর কারণে আজকে অনেক মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তোকে এবার ফাঁসির দড়িতে ঝোলাবো। আমাকে যে থানায় এনেছিস এটা তোর বড় বিষয়, তুই শুধু দেখতে থাক আমি কি করি। আমি দেখতেছি, তুই করতে পারিস। ওই অফিসার, তোর কলিজা বড় হয়ে গেছে, তুই আরকে চিনিস নি, তোর ফোনটা দে। আমার ফোন দিয়ে তুই কি করবি? জাস্ট একটা ফোন করব। নে ধর, তোর কোন বাপকে ফোন করার কর। আমি ফোনটা এগিয়ে দিলাম। আরকে আমার কাছ থেকে ফোনটা নিয়ে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর থানার বাইরে অনেকগুলো গাড়ি আসার শব্দ শোনা গেল। সেনাবাহিনীর বড় কয়েকটা সিনিয়র অফিসার দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, তোমার নাম কি নাইম? জি স্যার, আমি নাইম। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমাকে কুমিল্লার সেনাবাহিনী ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু কেন স্যার? তুমি কি জানো তুমি কাকে ধরে এনেছো? ইনি হচ্ছেন আরকে, পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং। স্যার, ইনি তো জাহিদ কোম্পানির ফ্ল্যাট ধ্বংস করার পেছনে আছে। আর আমাকে কথা বলতে না দিয়ে স্যার বলতে লাগলো, চুপ করো, তোমাকে কুমিল্লার সেনাবাহিনী ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে, অতএব এই ক্যাম্পের দায়িত্বে তুমি নেই। এই বলে স্যার আমার হাত থেকে হাজতের চাবিটা নিয়ে আরকে বের করে দিয়ে বলতে লাগলেন, ভাই আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, চলেন আপনাকে এগিয়ে দেই। দাঁড়াও, আমি একটু মিস্টার নাইমের সাথে কথা বলি। আরকে আমার কাছে এসে বলতে লাগলো, কেবল খেলা শুরু হলো, শেষটা আমিই করব। এই বলে আরকে চলে গেল। আমি অফিস থেকে বাসায় এসে নীলাকে দেখা মাত্রই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার রক্তাক্ত দেহটা বেঁচেতে পড়ে আছে। দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্না করতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম নীলার লাশের পাশে একটা চিরকুটে লেখা আছে, কিরে চমকে গেছিস? এটা হলো খেলার দ্বিতীয় পর্ব। আমার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটা কার। এটা আরকের কাজ। সাথে সাথেই মামুনকে ফোন করে সব ঘটনা খুলে বললাম। কিছুক্ষণের মধ্যেই মামুন আমার কাছে এসে নীলার লাশটা ধরে কান্না করে দেয়। দেখতে দেখতে নীলার জানাজা পড়ে মা বাবার কবরের কাছে তাকে কবর দিয়ে দেই। কবরের এক কোণে বসে আমি কান্না করেই যাচ্ছি। তখনই মামুন আমার কাছে এসে বলতে লাগলো, নাইম, আরকে তোকে বাঁচতে দিবে না। আমাকে বাঁচতেই হবে। আমি না বাঁচলে এই লাশগুলোর প্রতিশোধ কে নিবে? আবার সেনাবাহিনীর রূপে প্রতিশোধ নিবি নাকি? না, আমি অন্ধকার জগতে যাব। আমি অন্ধকার জগতের এক নরপিশাচ হব, যেই নরপিশাচ খারাপ লোকেদের রক্ত খেয়ে নিজের তৃষ্ণার্ত মিটাবে। তাহলে চল আমার সাথে। আর হাতে এই নে রাইফেল। মামুন রাইফেল এগিয়ে দিল। আমি মামুনের হাত থেকে রাইফেলটা আমার হাতে নিয়ে
রাইফেলটাকে জড়িয়ে ধরে রাইফেলটার সাথে বন্ধুত্ব করতে শুরু করলাম। নাইম, যতগুলো গরিব অসহায় যুবক আছে তাদের নিয়েই আমরা নতুন গ্যাং তৈরি করব। এই গ্যাং সত্যের সাথে সারা জীবন থেকেই কাজ করবে। কিন্তু আমরা অস্ত্র কোথা থেকে সংগ্রহ করব? ওসব আমার উপর ছেড়ে দে। আমার ভাই MS লন্ডন সহ কয়েকটি দেশের কিং, ও আমাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করবে। 2 বছর পর। ঢিলা ঢালা প্যান্ট, শার্ট আর মোটা ফ্রেমের চশমা পরা একটা ছেলে, মাথায় উস্কো খুস্কো চুল, কাঁধে একটা পুরনো ময়লা লাগা ব্যাগ নিয়ে কলেজের গেটে দিয়ে দারোয়ানকে একটা ছোট্ট করে সালাম দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করলো। কলেজের ভেতর দিয়ে চারদিকে একবার চোখটা বুলিয়ে নিয়ে অনার্স 2য় বর্ষের রুমের দিকে যেতে লাগলো। হঠাৎ পেছন থেকে মেলি কণ্ঠে কে যেন ডাক দিল। পেছনে তাকিয়ে দেখলাম কয়েকজন মেয়ে একটা গাছের নিচে বসে গল্প করতেছে। তার মধ্যে থেকে তাসনিয়া নামে একটা মেয়ে আমাকে ডাক দিয়েছে। জি, কিছু বলবেন? এদিকে আয়। আমি মেয়েগুলোর কাছে গেলাম। কি বলবেন? নাম কি তোর? জি, আমার নাম নাইম। তো এখানে কি করস? আমি কলেজের অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছি। কি, তোর চেহারা আর পোশাক আশাক দেখে তো মনে হয় না তুই এই কলেজে পড়স। যাই হোক, তুই কি আমাকে চিনিস? জি না। তখনই অন্য একটা মেয়ে বলে উঠল, ও হচ্ছে তাসনিয়া চৌধুরী, দেশের সেরা টপ বিজনেসম্যানের মেয়ে। ওকে সবাই সম্মান দিয়ে কথা বলে, ওকে তুইও সম্মান দিয়ে কথা বলবি, দেখা হলে সালাম দিবি। মনে মনে একটু মুচকি হাসি দিলাম। ওকে, এখন যাই। এই বলে আমি ওখান থেকে যেতে লাগলাম। তখনই তাসনিয়া আমাকে বলতে লাগলো, ওই খ্যাত, সালাম দিবে কি তোর বাপ? আমার বাবার কথা বলাতে আমার মেজাজ বিগড়ে গেল। ইচ্ছা করছে এখানে সব কটাকে পুঁতে ফেলি, কিন্তু না, এখানে এরকম করলে চলবে না। একটু শান্ত হয়ে বললাম, আসসালামু আলাইকুম, এখন আসি। ওকে, যা। আমি দ্রুত হেঁটে গিয়ে অনার্স 2য় বর্ষের ক্লাসরুমে ঢুকে একেবারে লাস্ট বেঞ্চে বসলাম। ইতিমধ্যে ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছে। সবাই আমার দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছে। আমি সেদিকে লক্ষ্য না দিয়ে আমার নিচের মতো বসে আছি। হঠাৎ ক্লাসে একদল মেয়ে প্রবেশ করলো। মেয়েগুলো আর কেউ নয়, ওরা হচ্ছে তাসনিয়া আর তার বন্ধুরা। কিছুক্ষণ পর স্যার এসে সবার দিকে একবার করে চোখ বুঝে নিয়ে ক্লাস শুরু করলো। একে একে সবকটা ক্লাস শেষ করে বাইরে বের হয়ে কলেজের মাঠ দিয়ে নিজের গন্তব্যে হাঁটতেছি। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের চিৎকার আওয়াজ পেলাম। পেছনে ঘুরতেই দেখি কয়েকটা ছেলে আর তাসনিয়া সহ ওর বান্ধবীরা একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে, আর চারপাশে অনেক লোকের ভিড়। আমি দ্রুত গতিতে ওখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ দুটো রাগে লাল হয়ে গেছে, কারণ ছেলেগুলো মেয়েটার ওড়না ধরে টানাটানি করতেছে আর তাসনিয়া তা দেখে মজা নিচ্ছে। তাসনিয়ার মনে হচ্ছে লজ্জা আর মানবতা বলতে কিছুই নেই। সে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের র্যাগিং দেখে মজা নিচ্ছে। আমি ছেলেগুলোর সামনে গিয়ে বলতে লাগলাম, ভাই, আপনারা মেয়েটাকে ডিস্টার্ব কেন করছেন? আমি ছেলেগুলোকে এই কথা বলাতে লক্ষ্য করলাম ওখানে থাকা সমস্ত স্টুডেন্টরা অবাক। তখনই ছেলেগুলোর লিডার আজিজ নামে একটা ছেলে বলতে লাগলো, তুই কে রে? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, না হলে তোর হাত পা ভেঙে এখানে জিন্দা কবর দিব। আমি একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, যাব, তবে একা যাব না, মেয়েটাকে সাথে নিয়ে যাব। ওমা, তাই নাকি? এই বলে ছেলেটা আমার শার্টের কলার ধরে দিল একটা ধাক্কা। আমি ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লাম। পড়ার সাথে সাথে মুখে একটু আঘাত লেগে ঠোঁটটা সামান্য কেটে যায়। অন্যদিকে ছেলেগুলো সহ সবাই হেসে দেয়। কিরে, তোর হিরোগিরি শেষ হয়ে গেল নাকি? না, ফাইটিং বাকি আছে, পাঠকরা এখনো আমার ফাইটিং দেখে নাই। এই বলে মাটি থেকে উঠে আজিজের দিকে যেতে লাগলাম। আজিজ আমাকে তার দিকে যাওয়া দেখে উচ্চস্বরে হাসতে লাগে। আমি আজিজের কাছে গিয়ে ওর নাক বরাবর দিলাম একটা ঘুষি। সাথে সাথে ওর নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে। আজিজকে মারা দেখে ওর দলবল সবাই আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি এক এক করে সবাইকে মেরে মাটিতে শুয়ে দিলাম। আমার এরকম মারা দেখে তাসনিয়া সহ কলেজের সবাই অবাক। আমি কারো দিকে তেমন লক্ষ্য না দিয়ে সোজা তাসনিয়ার কাছে গেলাম। তাসনিয়া আমাকে তার দিকে যাওয়া দেখে মাথাটা নিচু করে নেয়। আমি তাসনিয়াকে আর তার বান্ধবীদেরকে বলতে থাকি, তোমাদের কি কোনো লজ্জা বা মানবতা নেই? তোমাদের মানুষ বলতেও আমাকে কেমন যেন লাগছে। তোমরা মেয়ে হয়ে অন্য মেয়েদের র্যাকিং দেখে মজা নিচ্ছ। আর যদি ওই মেয়েটার জায়গায় তোমরা থাকতে, তবে তোমাদের কেমন লাগতো একটু কি ভেবে দেখেছো? আর হ্যাঁ, অহংকার করো না, একদিন কিন্তু এই অহংকার থাকবে না।
তোমাদের বলছি, সময় এখনো আছে, নিজেকে বদলে নিও। যখন সময় থাকবে না তখন নিজেকে বদলেও কোনো লাভ হবে না। এই বলে ওদের ওখানে থেকে র্যাগিং হওয়া মেয়েটার কাছে গিয়ে বলতে লাগলাম, আপনার আর কোনো ভয় নেই, আপনি আপনার বাসায় যান। ধন্যবাদ ভাইয়া। এই বলে মেয়েটি চলে যেতে লাগলো। কিন্তু মেয়েটার ভাইয়া ডাকটা শোনার সাথে সাথেই মনে পড়ে গেল আমার বোনের কথা। চোখ থেকে নিজের অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি এখানে আর না থেকে আমার নিজের গন্তব্যে চলে যেতে লাগলাম। পেছন থেকে আজিজ বলে উঠল, আমার গায়ে তুই হাত দিয়েছিস, তোকে দেখে নিব। যা দেখার দেখে নিস। এই বলে আমি চলে গেলাম আমার বাসায়। আমি কলেজ থেকে কিছুটা দূরে একটা বাসা ভাড়া নিয়েছি। আমার সাথে ওখানে মামুনও থাকে। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কয়েকটা ছাদে কয়েকটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম তারা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। হয়তো তারা এদিকে ঘুরতে এসেছে। আমি ওদিকে লক্ষ্য না দিয়ে আনমনে নীরব হয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে বলে উঠল, এই যে মিস্টার। আমি পেছনে ঘুরতেই অবাক, কারণ আমার পিছনে বন্যা দাঁড়িয়ে আছে। বন্যাও আমাকে দেখে অবাক। বন্যা আমাকে দেখে বলতে লাগলো, নাইম, তুমি এখানে? জানো, তোমাকে আমি অনেক খুঁজেছি, তোমার ফোন অনেকবার দিয়েছিলাম, কিন্তু বরাবরই সুইচ অফ দেখছি। তবুও আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে। আমাকে কেন খুঁজছেন? তুমি আগে কোনো দিন আমাকে অনুভব করোনি আমি তোমার থেকে কি চাই। আগে তো আমি অনুভব করার সময়ই পাই নাই যে আপনাকে অনুভব করব। তোমাকে যে আমি ভালোবাসি এই অনুভবটা কি বুঝতে পারো না? আগে তোমাকে ভালোবাসি কথাটা বলার আমি সময় পাইনি, কারণ আগেই তুমি নিখোঁজ হয়ে গিয়েছিলে। ভালোবাসেন? আগেও যদি বলতেন ভালোবাসি তবু আমি না করতাম, আর এখনো যদি বলেন তবুও না করে দিব। কেন, বিয়ে করেছেন বুঝি? বিয়ে না তো, বিয়ে করিনি। তবে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? কি নেই আমার মাঝে? সবাই আছে, তবু একটা অজানা কারণে আমি তোমাকে ভালোবাসতে পারবো না। নাই, তোমার ভালোবাসার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, অনেক চোখের অশ্রু ফেলেছি। প্রতিদিন নামাজে তোমাকে ফিরে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি, সেগুলো বিফলে যেতে পারে না। তোকে আজ পেয়েও তোমার ভালোবাসা আমি পাবো না, সে কথা কখনো আমি কল্পনাতেও ভাবিনি। আমি নীরব হয়ে দাঁড়িয়ে আছি। বন্যার চোখের পানি আমার কেন জানি সহ্য হচ্ছে না। তবে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? না, তা হয় না। যতদিন না আমি আমার পিতামাতা ও বোনের হত্যার প্রতিশোধ নিচ্ছি, ততদিন আমি এই ভালোবাসা নামক শব্দটাকে জড়াতে চাই না। তবু কেন জানি আমার মনটা মানতেছে না। বন্যাকে জড়িয়ে ধরে ভালোবাসতে ইচ্ছে করতেছে। ইতিমধ্যেই বন্যার সাথে থাকা মেয়েগুলো আমার কাছে হাজির হয়ে আমাদের কথাগুলো শুনতেছে। বন্যাও আমাদের মাঝে নীরবতা, আমাদের দুজনের মাঝে নীরবতা ভেঙে বন্যার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া জানেন, বন্যা আপনাকে ভীষণ ভালোবাসে। এই যাবৎ অনেক ছেলেই বন্যাকে প্রপোজ করেছিল, কিন্তু বন্যা সবাইকে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে শুধু আপনাকেই ভালোবাসে। তার মনে বিশ্বাস ছিল সে একদিন না একদিন আপনাকে পাবেই। বন্যার বান্ধবীর কথা শুনে বন্যার প্রতি আবারও নতুন করে এক প্রকার ভালোবাসা জন্মালো আমার মনে। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি বন্যাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, সে কি শুধু আমাকে একাই ভালোবাসতে জানে? আমি তাকে ভালোবাসতে জানি না? আমার কথা শুনে বন্যা একটু আগ্রহ নিয়ে বলতে লাগলো, মানে? আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসার মানুষকে কি কেউ আপনি বলে ডাকে? ও সরি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলার সাথে সাথেই বন্যা লজ্জা শরমের মাথা খেয়ে ওর বান্ধবীদের সামনে আমাকে জড়িয়ে ধরলো। সাথে সাথেই ওর বান্ধবীরা একটু কাশি দিয়ে বলতে লাগলো, এত যদি রোম্যান্স করার ইচ্ছা থাকে তাহলে একটু আড়ালেও যেতে পারতেন। বন্যা বলতে লাগলো, আমি কখন কোথায় রোম্যান্স করব নাকি না করব সেটা তোদের বলতে হবে। আমি বন্যার থেকে একটু সরে গিয়ে বলতে লাগলাম, বন্যা আমার একটা কাজ আছে। ওকে ভাই। আমি ওদের ওখানে না থেকে আমার রুমে এসে দেখি মামুন ল্যাপটপে কি যেন করতেছে। কিরে মামুন, কি করতেছিস? নাইম, আর্কেকে ধ্বংস করার সময় এসে গেছে। আমি গুপ্ত লোক লাগিয়ে দিয়েছি। আর্কের খোঁজ চালাচ্ছে ওরা। আজকে রাতে কলেজের পিছনে আর্কের কয়েকটা চামচাকে শেষ করে দেবে। এই বলে বিছানায় গা এলিয়ে দিয়ে চলে গেলাম ঘুমের রাজ্যে, যেখানে নেই সুখ নেই বা দুঃখ, সবকিছু পরিপূর্ণ। অন্যদিকে সবকিছু পরিপূর্ণ। অন্যদিকে বন্যা তার বাসায় গিয়ে সারাক্ষণ শুধু আমাকে নিয়েই ভাবছে।
সে কতদিন পর আমার দেখা পেল। তার চেয়ে খুশির কথা হলো আমি তাকে ভালোবাসি, সেও আমাকে প্রচুর ভালোবাসে। বন্যা তার রুমে বসে আছে, তখন তার পাপা রুমে ঢুকে বন্যাকে বলে, কেমন আছো বন্যা মামুনি? ভালো আছি পাপ্পা, তুমি কেমন আছো? ভালো আছি মামুনি। আর কতদিন তুমি এভাবে থাকবে? তুমি বড় হয়েছো, তোমার উপর আমাদের একটা দায়িত্ব আছে। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বলো, আমি সব দেখে নিব। পাপ্পা, আমি এখন তোমার কথাগুলোর কোনো প্যারা নিতে পারবো না। বাই দ্য ওয়ে, তুমি এখন আসতে পারো। তোমার কাছে আসলে তুমি শুধু এসব বলে আমাকে ফাঁকি দিয়ে যাও। তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে আমাকে বলতে পারো। পাপ্পা, তোমাকে যেতে বলছি না? সময় হলে তোমার মেয়ের জামাই নিজেই তোমার কাছে আসবে তোমার মেয়েকে চাইতে। তাহলে এবার আমি সিরিয়াস যে আমার মামুনির সাথে কোনো ভাগ্যবান ব্যক্তির কানেকশন আছে। এবার তো তোমার সব ক্লিয়ার, এখন তুমি যাও। তোমার জামাতাকে একটু ফোন করি। গেলাম। এতদিনে আমার মামুনির সম্পর্কে জানতে পারলাম। এই বলে বন্যার পাপা চলে গেল। বন্যা আর ওর পাপা বেস্ট ফ্রেন্ডের মতো চলাফেরা করে। ওর পাপা কখনো ওর চাওয়া পাওয়া অভাব রাখেনি। বন্যা বিছানায় গা এলিয়ে দিয়ে আমার ফোনে ফোন করলো। রিং হচ্ছে কিন্তু রিসিভ করতেছি না। অপরদিকে মামুনের ডাকে আমার ঘুম ভাঙলো। ফোনটা হাতে নিয়ে দেখি 1টা বাজতে চলেছে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্ল্যাক প্যান্ট, শার্ট ও ভূতের মাস্ক পরে আমার রাইফেল 420টা নিয়ে একাই বেরিয়ে পড়লাম মানুষ নামের অমানুষদের দেহ থেকে আত্মাটাকে আলাদা করতে। একটা বাইক নিয়ে চলে গেলাম কলেজের পেছন দিকে। কলেজের পেছনে গিয়ে দেখি একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে। আমি বাইকটা রেখে ওই ঘরের দিকে রওনা দিলাম। ওই ঘরে গিয়ে দেখি কয়েকজন লোক মিলে মদ্যপান করতেছে। আমি ঘরটাতে ঢুকে লোকগুলোর সামনে যেতেই একজন বলে উঠল, ওই কে রে তুই? এখানে কি করিস? তোদের জান কবজ করতে এসেছি। তুই মনে হয় ভুল জায়গায় এসেছিস। বাঁচতে চাইলে এখান থেকে পালা। জম কোনোদিন ভুল জায়গায় আসে না। এই বলেই ঠাস ঠাস করে গুলি করে সবার দেহ থেকে আত্মাটাকে আলাদা করে দিয়ে ওদের সবার বুকে আবার টাইটেল এঁকে দিলাম। তারপর বাইরে এসে বাইকে করে বাসায় এসে রুমে গিয়ে দেখি মামুন ফোন ঘাঁটতেছে। আমাকে দেখে বলতে লাগলো, কিরে রাতের মিশন কি কমপ্লিট? কোনোদিন কি আনকমপ্লিট করেছি? না করিসনি। নে এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। তুই তোর রুমে যা। মামুন ওর রুমে গেল। আমি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাঘাটে আজকে শুধু লোকের ভিড়। সবাই বলাবলি করছে দিন দিন খুনের আতঙ্ক বেড়েই গিয়েছে। আজকে কলেজের পিছনে নাকি কয়েকজনের রক্তাক্ত লাশ পাওয়া গেছে। কে বা কারা মেরেছে তাদের চেহারা দেখেনি, কিন্তু নাম শুনেছে। নামটা হলো NK নয়ন। কে এই NK নয়ন? কেনই বা লোকেদের মারছে? কিন্তু হ্যাঁ, NK নয়ন সাধারণ মানুষদের না মেরে অপরাধী অন্যায়কারী লোকেদের মারছে। আমি কলেজের গেটে দারোয়ানকে ছোট্ট করে একটা সালাম দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার চোখ দুটো বুলিয়ে নিয়ে নিজের মতো করে ক্লাসের দিকে হাঁটতেছি। হঠাৎ হোঁচট খেয়ে কিসের ওপর যেন পড়লাম। তাকিয়ে দেখে আমার নিচে একটা মেয়ে। মেয়েটাকে দেখা মাত্রই আমি অবাক, মেয়েটাও আমাকে দেখে অবাক। আমি মেয়েটার ওপর থেকে উঠেই মেয়েটাকে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলতে লাগলাম, নাইম, তুমি এখানে কি করতেছো? আমি তো এই কলেজের অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছি। ওহ, অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছো মানে? আসলে 2 বছর পড়াশোনা করিনি। কেন? একটা রহস্যময় হাসি দিয়ে বলতে লাগলাম, সেটা না হয় অজানা থাক, অন্য একদিন বলবো। ওকে, ক্লাসের সময় হয়ে এলো। ক্লাসে যাও। এই বলে আমি ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ 7টা গাড়ি কলেজের ভেতরে ঢুকলো। কলেজের সকল ছাত্রছাত্রী সহ শিক্ষকগণ কলেজের মাঠে ভিড় জমালো। আমিও কলেজের মাঠে লোকের ভিড়ে দাঁড়িয়ে আছি। গাড়িগুলো থেকে অনেক লোক হাতে অস্ত্র নিয়ে কলেজের মাঠে পা রাখলো। একটা ব্ল্যাক গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো। লোকটির নাম জীবন। এই এলাকার নাম করা মাস্তান সে। জীবন গাড়ি থেকে বের হয়ে বলতে লাগলো, কোন নাইমের এত সাহস যে আমার ছোট ভাই আজিজের গায়ে হাত দেয়? আমি বুঝতে পারলাম যে এরা আমাকে মারার জন্য এসেছে, তাই ফোনটা বের করে একটা নম্বরে ফোন করলাম। তারপর ভিড়ের মাঝখানে যেতে লাগলাম। আবারও জীবন বলতে লাগলো, কিরে নাইম, কই তুই? ভয় খেয়ে পালিয়ে গেলি নাকি? সাথে আমি ভিড়ের মাঝখান থেকে বলতে লাগলাম, সিংহ কখনো কুত্তার বকবকি আর ভয়ে পালিয়ে যায় না।
আমি জীবনের কাছে গিয়ে কথাগুলো বলতেই কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীরা অবাক। সবাই ভাবছে এই খ্যাতরা মনে হয় পাগল হয়ে গেছে। কেউ কি বাঘের মুখোমুখি হয় তার সামনে হুঙ্কার দিতে পারে, কিন্তু তারা হয়তো জানে না যে আমি বাঘের চেয়ে নিকৃষ্ট। তাহলে তুই নাইম, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছিস? তোকে আজকে সবার সামনে নিকৃষ্টভাবে। এই বলে জীবন হাতে একটা রামদা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তখন হঠাৎ করে হালকা বাতাস বইতে লাগলো। কলেজের ভিতর বেশ দামি 20 থেকে 30টা গাড়ি ঢুকলো। মাথার উপর থেকে 3টা হেলিকপ্টার আস্তে আস্তে নেমে আসলো কলেজের মাঠে। আমি উচ্চস্বরে পৈশাচিক হাসি দিয়ে যাচ্ছি। তখন একটা হেলিকপ্টার থেকে মামুন নেমে আসলো। মামুনকে দেখেই জীবন বলতে লাগলো, মামুন ভাই, আপনি হঠাৎ এখানে? আপনি আমাকে ফোন করলেই তো আমি নিজে আপনার কাছে যেতাম। অরিজা যেখানে থাকে সেখানে তো শরীরটা থাকবেই, তাই না? মানে কি ভাই? আমি এদিকে জোরে জোরে হাসতেছি। আমার এরকম হাসি দেখে জীবন বলতে লাগলো, ওই কুত্তার বাচ্চা, তুই কেন হাসতেছিস? আমাকে কুত্তার বাচ্চা বলাতেই মামুন রেগে গিয়ে জীবনের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে জীবন বলতে লাগলো, ভাই আমাকে মারলেন কেন? যাকে তুই কুত্তার বাচ্চা বলে গালি দিলি সে ইচ্ছে করে তো সদ্য গোষ্ঠী মেরে পুঁতে ফেল দিতে পারে। উনি কে ভাই? ও হচ্ছে আন্দোলনের কিং KN নয়ন। এই কথা শোনার সাথে সাথে জীবন সহ ওখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। আমার দিকে তাকিয়ে আছে। জীবন দৌড়ে এসে আমার পায়ে পড়ে, কান্না করতে করতে বললে, ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি জানতাম না যে আপনি KN নয়ন ভাই। ও তাই নাকি? আমি না হয়ে অন্য কেউ থাকলে হয়তো তাকে মেরে দিতি, তাই না? আসলে তা নয় ভাই, আমাকে ক্ষমা করে দেন ভাই। ক্ষমা? মামুন, মিশনটা কমপ্লিট কর। আমি কমপ্লিট বলা মাত্রই জীবনের নিথর রক্তাক্ত দেহটা কলেজের মাঠে লুটিয়ে পড়ল। মামুন ও তার দলবলরা চলে গেল। আমি কলেজের সবার দিকে একবার তাকালাম। হঠাৎ আমার চোখ বন্যার কাছে গেল। দেখলাম বন্যা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে মুখটা বাঁকিয়ে নিয়ে চলে যেতে লাগলো। আমি দৌড়ে তার কাছে গিয়ে তার হাতটা টেনে ধরতেই সে বলে উঠল, নাইম, তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকাতে পারলে? আসলে বন্যা, তোমাকে বলতে চাইনি, কারণ আমার বড় একটা কাজ ছিল তাই। কি এমন বড় কাজ? চলো পার্কে যাই, সেখানে গিয়ে না হয় এসব আলোচনা করব। চলো। বন্যা ও আমি কলেজের বাইরে গিয়ে একটা রিক্সায় উঠে পার্কে যেতে লাগলাম। দুজনে নীরব হয়ে আছি, কেউ কাউকে কোনো কথা বলতেছি না। হঠাৎ দুইজনের মাঝে ইতি ঘটিয়ে বন্যা বলতে লাগলো, নাইম, তুমি অন্ধকার জগতে কেন পা বাড়ালে? বন্যার কথাটা শুনে বড় একটা নিঃশ্বাস ছেড়ে দেই। আমার 2 বছর আগের সেই ঘটনাগুলো বন্যাকে বললাম। কথাগুলো বলতে বলতে আমার নিজের অজান্তেই চোখ দুটো থেকে কয়েক ফোঁটা অশ্রু বের হয়ে গেল। লক্ষ্য করলাম বন্যারও চোখ দুটো থেকে অশ্রু বের হচ্ছে। আবারও দুজনের মাঝে নীরবতা নেমে এলো। পার্কে পৌঁছে রিক্সার ভাড়া মিটিয়ে পার্কের চারিদিকে তাকিয়ে দেখি অনেক প্রেমিক প্রেমিকা একসাথে বসে গল্প করতেছে। বন্যা দাঁড়িয়ে চারিদিকে দেখতেছে। আমি বন্যাকে জিজ্ঞাসা করলাম, তোমার নিশ্চয় আমার মতো খুনি ছেলে পছন্দ নয়? বন্যা চুপ করে আছে, কি যেন একটা ভাবতেছে। বন্যাকে এরকম চুপ থাকা দেখে বলতে লাগলাম, যদি আমাকে তোমার পছন্দ না হয় তবে বলতে পারো, আমি তোমাকে আটকাবো না। বন্যা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আচ্ছা নাইম, নিঃশ্বাস ছাড়া কি কেউ বাঁচতে পারে? না, জীবিত থাকতে হলে নিঃশ্বাসের প্রয়োজন। আমার নিঃশ্বাস তুমি, আমি বেঁচে থাকতে হলে তোমাকে যে আমার প্রয়োজন। এই বলে বন্যা আমাকে জড়িয়ে ধরলো। বন্যা আমাকে জড়িয়ে ধরাতে আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। বন্যা, কি করছো? আশেপাশের লোকেরা দেখছে তো। তাতে আমার কি? আমার জিনিস আমি ধরবো নাকি ধরবো না, তাতে লোকের কি? কাহরে কিছু নেই। এখন চলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, অনেক খিদে পেয়েছে। চলো। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বন্যাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় এসে দেখি আমার ল্যাপটপটা ভেঙে মাটিতে পড়ে আছে, আর আমার রুমের অবস্থা একেবারেই খারাপ ও অগোছালো হয়ে আছে। মনে হচ্ছে রুমটিতে হয়তো ধস্তাধস্তি হয়েছে। তাই মামুনকে ডাক দিলাম, কিন্তু আমার ডাক শোনার তার কোনো ভ্রুক্ষেপ নেই। আবারও ডাক দিলাম, কোনো সারা শব্দ নেই। ওর রুমে গিয়ে দেখি ও নেই। ওর বিছানায় আমার চোখে গেল সেখানে একটা চিঠি পড়ে আছে। আমি বিছানা থেকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা পড়েই অবাক, কারণ চিঠিতে আর্কের টাইটেলে আঁকা রয়েছে। চিঠিটাতে লেখা আছে, ওই অফিসার নাইম, সরি, তুই তো এখন অফিসার
নস, তুই তো হলি কেন নয়ন। যাই হোক, আসল কথায় আসি, তুই যদি তোর প্রাণের প্রিয় বন্ধুকে বাঁচাতে চাস তবে এই ঠিকানায় চলে আয়। শুধু তুই একাই আসবি, আর হ্যাঁ, একদম কোনো চালাকি করবি না। আর কে? আমি এখন কি করব বুঝতে পারতেছি না। তখন একটা আইডিয়া মাথায় এলো। আমি তাড়াতাড়ি করে আমার ফোনটা বের করে আমার সমস্ত লোকেদের ওই ঠিকানায় যেয়ে সবাইকে আলাদা আলাদাভাবে আড়ালে থাকতে বললাম, যেন কেউ কিছু বুঝতে না পারে। তারপর আমি আমার পেটের মধ্যে একটা নকল সুইচ বোর্ড বেঁধে আমার ব্ল্যাক শার্ট, প্যান্ট ও রাইফেল 420টা নিয়ে চলে গেলাম আর্কের দেওয়া ঠিকানায়। ওখানে গিয়ে দেখি 30 থেকে 40 জনের মতো লোক রাইফেল হাতে নিয়ে চারপাশে দাঁড়িয়ে আছে। মাঝখানে চোখ যেতেই অবাক, কারণ সেখানে তাসনিয়া আর আরকে দাঁড়িয়ে আছে, আর মামুনকে ওরা বেঁধে রেখেছে। মামুন আমাকে দেখেই বলতে লাগলো, নাইম, তুই কেন এখানে এসেছিস? যা, তুই এখান থেকে পালিয়ে যা। মামুন, সকালে না বললি আমি তোর কলিজা? তোর কলিজা তোর কাছে না থেকে অন্যখানে কি করে যেতে পারে? নাইম, ওরা তোকে মেরে ফেলবে, তুই যা, পালিয়ে যা। তখন আরকে বলতে লাগলো, শোন, আর তোদের অভিনয় দেখতে মন চাইতেছে না। এই তাসনিয়া সুইটহার্ট, তোমাকে ধন্যবাদ আমাকে নাইমের ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য। আমি অবাক হয়ে বলতে লাগলাম, আমার ব্যাপারে তাসনিয়া তোকে সবকিছু বলেছে মানে? আমার কথা শুনে তাসনিয়া বলতে লাগলো, সেদিন আজিজের সাথে মারামারি করার পর যখন তুই আমাকে অনেকগুলো কটুক কথা শোনাস, তখন আমি ওয়াদা করেছি যে তোকে আজকেই মেরে ফেলবো। তাই সন্ধ্যায় তোর রুমের কাছে গিয়েই তোকে গুলি করব। তখনই শুনতে পাই তুই নাকি আরকে খুন করবি বলে মাফিয়া হয়েছিস। তাই তোকে মারলাম না। না মারার কারণ হচ্ছে আমি গুলি করার পরেই ধরা পড়ে যেতে পারি তাই। তবে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তাসনিয়ার কথা শুনে আমি জোরে জোরে হাসতে থাকি। আমার হাসি দেখে তাসনিয়া বলে উঠল, কিরে, মৃত্যুকে দেখে হাসি পাচ্ছে নাকি? না, আজকে এখানে আমি একাই মরে যাব না বলেই হাসতেছি। আমার কথা শুনে আরকে অবাক, ও একটু ভয় পেয়ে বলতে থাকে, একাই মরবি না মানে? মানে খুবই সোজা, আমার সাথে সাথেই তোদেরকেও মরতে হবে। এই বলে আমার ব্ল্যাক জ্যাকেটটা খুলে ফেলে বলতে লাগলাম, এই দেখ সুইচ বোম, সুইচে চাপ দিলে পাক্কা কাম। আরকে আর তাসনিয়া বলতে লাগলো, ওই তুই সুইচে চাপ দিস না প্লিজ, আমি কথা দিচ্ছি তুই যা বলবি আমরা তাই করব। তাই নাকি? তবে মামুনের বাঁধনগুলো খুলে দে। তাসনিয়া মামুনের বাঁধনগুলো খুলে দিল। এবার আমি বলতে লাগলাম, সবাইকে অস্ত্র ফেলে দিতে বল। আমার কথায় আরকে এবং ওর সবগুলো লোক অস্ত্র ফেলে দিল। অস্ত্র ফেলে দেওয়ার সাথে সাথেই আমার লোকরা আরকের লোকেদের ওপর গুলি চালিয়ে দেয়। সাথে সাথে আরকের সব লোকেদের নিথর দেহগুলো রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। আমি এবং মামুন তাসনিয়া আর আরকে দড়ি দিয়ে বেঁধে ফেলি। আমি আরকে বলতে লাগলাম, তুই আমার বাবা মা সহ অনেক নিরপরাধ লোকেদের মেরে ফেলেছিস। তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। তার আগে এই তাসনিয়াকে শেষ করব। ওর মতো মেয়ে থাকলে এই সমাজ কলঙ্কিত ও নারী জাতি অসম্মানিত থাকবে। এই বলেই ঠাস ঠাস করে গুলি করে তাসনিয়ার বুকটা ঝাঁঝরা করে দিলাম। তাসনিয়ার মৃতদেহ দেখে আরকে বলতে লাগলো, প্লিজ নাইম, আমাকে মেরো না, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে? হাসালি রে, তুই আমার ছোট বোনকে মেরেছিস। জানি না তুই আরো কত ভাইয়ের আদরের বোনকে মেরেছিস। তোকে ক্ষমা করলে প্রিয় মা বাবা বোনেদের আত্মারা আমাকে ক্ষমা করবে না। এই বলে যে আরকে মারতে যাব, অমনি কে যেন পেছন থেকে বলতে লাগলো, নাইমুকে এভাবে মারলে হবে না। ওর জন্য আমি নিজের হাতে আমার মেয়ে সহ অনেক লোককে মেরেছি। ওকে নিকৃষ্টভাবে মারতে হবে। আমাদের হাতে ওই জানোয়ারটাকে ছেড়ে দাও। পেছনে তাকিয়ে দেখি নেহার বাবা ও চাচা আরো অনেক লোক। নেন, আপনাদের হাতে এই কুত্তাটাকে ছেড়ে দিলাম, ওকে নিকৃষ্টভাবে মৃত্যু দেন। আমি এই কথা বলা মাত্রই আরকের উপর সবাই ঝাঁপিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সবাই মারা বাদ দিল। আরকের মতো মানুষ নামে পশুটা পৃথিবী থেকে বিদায় নিল। আমি আর মামুন আরকের মুখে থুতু নিক্ষেপ করে বাসায় এলাম। বেশ কয়েকদিন কেটে গেল। বন্যা আর আমার বিয়ে ঠিক হয়েছে। আজকে আমাদের বিয়ে। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। আজকে আমাদের বাসর রাত। আমি ছাদে উঠে একটা সিগারেট ধরিয়ে টানছি আর আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে মনে মনে বাবা মা আর নীলার কথা ভাবতেছি। আজকে যদি ওরা বেঁচে থাকতো
তবে কতই আজকে ভালো হতো। এসব ভাবতে ভাবতে চোখ দুটো থেকে কয়েক ফোঁটা নোনা জল বেরিয়ে গেল। তখনই পেছন থেকে কে যেন আমার পিঠে হাত রাখলো। তাকিয়ে দেখি মামুন। মামুন আমাকে বলতে লাগলো, কে নাইম, কান্না করতেছিস কেন? আমি মামুনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্না করে বলতে লাগলাম, মামুন, বাবা মা আর নীলার কথা খুবই মনে পড়তেছে রে। দূর পাগলা, এসব কথা মন থেকে মুছে ফেল। এখন রুমে যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। তুই যা, গিয়ে ঘুমিয়ে পড়। আর কালকেই তোদের বাড়িতে চলে যাবি? না রে, তোর সাথেই থাকবো। ওকে, থাকবি। এই বলে দুজনে ছাদ থেকে নেমে মামুন ওর রুমে গেল। আমি গিয়ে আমার রুমের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই বন্যা থুক্কু, এখন তো আমার বউ পেছনের থেকে এসে আমার পায়ে সালাম করবে। তখন আমি বলতে লাগলাম, তোমার স্থান আমার পায়ে নয়, বরং তোমার স্থান আমার বুকে। যাও, অজু করে এসো, নামাজ পড়বো। আমি ওয়াশরুমে ঢুকে অজু করে এসে বন্যা ও আমি নামাজ পড়লাম। আমি নামাজ পড়ে বন্যাকে বললাম, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এই কথা বলা মাত্রই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে লাগলো। মানে কারো চাপা কণ্ঠের কান্না শুনতে পাচ্ছি। বিছানা থেকে উঠে বন্যাকে কোলে নিয়ে বলতে লাগলাম, আমি জানি তোমার বাসর রাতের ইচ্ছাটা কি। এই বলে বন্যাকে ছাদে নিয়ে গিয়ে দুজনে চাঁদ দেখতেছি। কিছুক্ষণ পর বন্যা বলতে লাগলো, চলো এখন রুমে যাই। চলো। তারপর রুমে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম এক অজানা সুখের রাজ্যে।